বছরে আমি কোনো এই শেখ হাসিনার সাথে বিজনেস লিডার হিসাবে, আমি আবারও বলছি, আমি বিজিএমই ডাইরেক্টর ছিলাম এবং এফবিসিসিআই আমি জেনারেল বডির সদস্য। অনেকে গেছে 16 বছরে কত সফর হয়েছে, আমি কোনো সফরে যাইনি। জাতীয় পার্টির কোনো নেতা কর্মী তার সাথে সফরে ব্যবসায়ী হিসাবে যায় নাই। শেখ হাসিনা 45 দিন পর্যন্ত উইদাউট এনি কোশ্চেন উনি সেখানে থাকতে পারেন। তারপর হয় তাকে রাজনৈতিকভাবে আশ্রয় চাইতে হবে, না হয় তাকে ভারত ত্যাগ করতে হবে। না, ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে এবং এই প্রেসিডেন্টকে, চুপ্পু সাহেবকে সসম্মানে তাকে বিদায় করতে হবে। এই কারণে, কারণ আপনারা বলবেন যে সংবিধান, দেখেন সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থান হয় নাই। জাতীয় পার্টি করি, জাতীয় পার্টি যেটা আপনার বক্তব্যের প্রথম অংশে আমরা বলে গেছি, আমাদের মধ্যে কিন্তু বেশ বিভক্ত আছে। বিএনপির সাথে আছে একটা গ্রুপ, বিজেপি যেটা পার্থ যেটার নেতা, আরেকটা গ্রুপ আছে যেটা জামাল হায়দার সাহেব নেতা, সেটাও বিএনপি জোটের সাথে আছে। একটা আছে 14 দলের সাথে, আনোয়ার হোসেন মঞ্জু। আর আমাদের মধ্যে আবার উনি যেটা বলেছে সেটা হচ্ছে যার সাথেই থাকুক, বিএনপি আওয়ামী লীগ, জাতীয় পার্টি বিএনপির সাথে থাকুক, আওয়ামী লীগের সাথে থাকুক, বিএনপি নির্যাতিত হয়, আওয়ামী লীগ নির্যাতিত হয়, কিন্তু জাতীয় পার্টি কখনো নির্যাতিত হয় না। আরে কথা শেষ করি তো, ঠিকই তো বুঝছি তো। তাহলে জাতীয় পার্টি নির্যাতিত হবে কেন? জাতীয় পার্টি তো কোনো দুর্নীতি কিংবা আকাম কুকাম কিংবা কোনো করে না। আমি এখানে একটা কথা বলি, আমি প্রথমে ব্যক্তিগতভাবে বলি, আপনাকে বলি, আমি 14, 18, 24 কোনো নির্বাচনে আমি করতে পারি নাই, অংশ নিই। নাম্বার 1। আচ্ছা, বলতে পারেন যে আমার দল করছে, হ্যাঁ, এরশাদ সাহেবকে জোর করে নিয়ে 2014 সালে নির্বাচন করা হয়েছিল। আমি না করলে কি হবে, করানো হয়েছিল, এটা তো অস্বীকার করার উপায় নাই। এটা ভারতের সুজাতা সিং সেদিন একটা ভূমিকা রেখেছিলেন ক্যান্টনমেন্টে, তাকে এই র্যাবের জিয়া হাসান, আজকে বলতে হয় আপনি যে প্রসঙ্গটা আছেন, এই জিয়াউল হাসান সেদিন ভূমিকা রেখেছিলেন। তাকে একজন বৃদ্ধ, আমি বলবো একজন সফল রাষ্ট্রনায়ককে সেদিন জোর করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল এবং রওশনের সাথে বলা হয়েছিল তুমি যদি নির্বাচনে অংশগ্রহণ না করো তাহলে তাকে মঞ্জুর মার্ডার কেসে করা হবে। দেখেন এইগুলি অনেক ইতিহাস, একটা পিঠে আরেকটা পিঠে কথা বলতে গেলে নির্বাচনে অংশগ্রহণ করছিল, ঠিক আছে। তারপর ধরেন 18 নির্বাচনে অংশগ্রহণ করেছে জাতীয় পার্টি, ঠিক আছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আজকে আমাদের মধ্যে কিংবা 24ও করেছে, কিন্তু 24 নির্বাচনে আমরা যেমন ডাইরেক্ট অপোজ করেছি, আমরা রওশন এরশাদ, কাজী ফিরোজ রশিদ, আমি কিংবা আমরা অংশগ্রহণ তো করিই নাই। যে ফিরোজ আমরা জিএম কাদেরকে আমরা তার বিরোধিতা করেছি এবং নির্বাচনে যেতে না করেছি, এগুলি তো রেকর্ডে আছে। এই আন্দোলনকে আমরা সমর্থন করেছি। এখন আমার জাহিদ খান যে প্রশ্নটা করলো যে আমরা তো সব জায়গায় আছি কিন্তু আমাদের কিছু হয় না, প্রথম কথা হলো আমরা ইতিবাচক রাজনীতি করছি। আমরা কোন রকম যারা এবার, কিন্তু এটা ঠিক, এই আন্দোলনে আমরা বলতে চাই এই 2024 যদি জিএম কাদের সাহেব না যাইতো তাহলে কিন্তু নির্বাচনটা হয় না। সুতরাং তার বিচার হওয়া উচিত, আমি এই পয়েন্টে একমত। এখন আপনি যদি জেনারেলাইজ করেন করতে পারেন, এটা আপনার রাইট আছে। আমি তো বললাম যে আজকে আমি গোলাম সরোয়ার মিলন বিজেপিতে জড়িত, এফবিসিসিআইতে জড়িত বিগত 16 বছরে। হাসিনা পা আপনি আসেন না চলে গেছেন বুঝতেছি না। বিগত 16 বছরে আমি কোনো এই শেখ হাসিনার সাথে বিজনেস লিডার হিসাবে, আমি আবারও বলছি, আমি বিজিএমই ডাইরেক্টর ছিলাম এবং এফবিসিসিআই আমি জেনারেল বডির সদস্য। অনেকে গেছে 16 বছরে কত সফর হয়েছে, আমি কোনো সফরে যাইনি। জাতীয় পার্টির কোনো নেতা কর্মী তার সাথে সফরে ব্যবসায়ী হিসাবে যায় নাই। এখন রাজনৈতিকভাবে রাজনীতি হচ্ছে কৌশলের খেলা। ওই যে বললাম 14 সালে তাদেরকে জোর করে নেওয়া হয়েছিল, 18তে আমরা সেটা তো বিএনপি আসছিল, 24 আমরা করি নাই, একদল করছে। তো যারা করছে তাদের বিচার যদি কোনো রকম তাদের ক্ষেত্র থাকে এই করার, কি বলে, বিচার করার কোনো অভিযোগ যদি থাকে তো বিচার হবে। আমি তো বিচার চাই সেটা এক। এখন আপনারা যদি জেনারেলাইজ করেন, মুশকিল হলো আপা, আপনি তো সঞ্চালক, আপনি সার্বজনীন ভাবে কথা বললে আমার মনে হয় সুন্দর হয়। কারণ জিনিসটা যারা নাকি এই সরকারকে বেশি করেছে তাদের ব্যাপারে সেটা আমাদের মধ্যে থাকুক, সেটা 14 দলের সেই আনোয়ার হোসেন মঞ্জু হোক আর যেই হোক, তাদের ব্যাপারে অবশ্যই করবে। আচ্ছা, আমি প্রসঙ্গে আসি। এখন উত্তরটা দিলাম, যেহেতু জাতীয় পার্টির কথা বলছেন, আমরা তো আমাদের মধ্যে কেউ কেউ বেনিফিশিয়ারি হয়েছে নির্বাচন করে, এমপি হয়েছে, সুবিধা নিচ্ছে, অস্বীকার করার তো উপায় নাই। কিন্তু সার্বিকভাবে দলগতভাবে কোনো নেতা কর্মীরা কোনো তো বেনিফিশিয়ারি হয় নাই, তারা কোনো রকম দুর্নীতি করে নাই, তারা কোনো রকম আজকে আমার কথা বলি, আমি তো কোনো সফরে যাই নাই
ব্যবসায়িকভাবে আমি সুযোগ সুবিধা পাইনি। আজকে আমারও গার্মেন্টস, আমারও তো সেইভাবে আমি নিজেকে বিকশিত করতে পারি নাই। এটা তো সব বাংলাদেশে যারা আছে সবাই জানে। আমি তো ব্যবসা খুব ভালো মতো করতে পারি নাই। ওই যে যদি ডাইরেক্ট দালালি ওইভাবে করতাম হয়তো ভালো পাইতাম, হয়তো অনেক টাকা লোন নিতে পারতাম, সেটা হয়নি। বরঞ্চ আমার ফ্যাক্টরি আজকে একটা ইউনিট আমার বন্ধ আছে। তো যাই হোক, কথা সেটা না। আমি এখন আসি লাল পাসপোর্টের ব্যাপারে, যেটা কলিমুল্লাহ ভাই বলছেন। লাল পাসপোর্ট যেটা যাদের বিরুদ্ধে, যারা, যেটা উনি বলছেন যথার্থ বলছেন, যারা এখন সংসদ ভেঙে দেওয়া হয়েছে, প্রাইম মিনিস্টার এখন নাই, এদের লাস্ট পাসপোর্টটা সাবমিট করা উচিত। এখন একটা প্রশ্ন আপনি করেছেন যে কিংবা একজন প্রশ্ন করেছে উনি কিভাবে ইয়েতে আছেন ট্রিটি অনুযায়ী, ভারতে আছেন কিভাবে, এবং যে ভারতে কিভাবে আছেন কুমিল্লা অনুযায়ী এবং ফেনীতে যে বন্যা হচ্ছে সেটাকে ভারতকে দায়ী করছে। আমি আমি বলছি, আপনার ট্রিটি অনুযায়ী যে গতবার লাস্ট যেটা চুক্তি হয়েছে ভারতের সাথে, কূটনৈতিক পাসপোর্টে আপনি গিয়ে, তাদের তো কূটনৈতিক পাসপোর্ট তো লাগে না, ভিসা লাগে না, এটা তো আমরা সবাই জানি। তারা গিয়ে 45 দিন তারা থাকতে পারবে, 45 ডেজ। এবং এই কথাটা আজকে আপনাকে একটু আপনার মাধ্যমে ক্লিয়ার করি। শেখ হাসিনা 45 দিন পর্যন্ত উইদাউট এনি কোশ্চেন উনি সেখানে থাকতে পারেন। তারপর হয় তাকে রাজনৈতিকভাবে আশ্রয় চাইতে হবে, না হয় তাকে ভারত ত্যাগ করতে হবে। এখন উনি রাজনৈতিক আশ্রয় থাকবেন না মোদির বিশেষ মেহমান হিসেবে থাকবেন, এটা সামনের দিনগুলোই বলা যাবে। কিন্তু ওই লাল পাসপোর্টের বদৌলতে এজ এ এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, উনি কিন্তু, যদিও এখন উনি প্রাইম মিনিস্টার নাই, যদিও এখন উনি তার সংসদ দায়ী, উনি এমপি নাই, এখন লাল পাসপোর্ট যদি বাতিল করে দেওয়া হয় এখান থেকে, তখনই প্রশ্ন আসবে যে তাহলে সে কিভাবে আছে। এবং তাকে কিন্তু বন্দি প্রত্যাপন চুক্তি অনুযায়ী যদি বাংলাদেশ সরকার এগুলি বাদ করে যদি তাকে চায়, তাহলে ভারত সেটা দিতে বাধ্য। সুতরাং ভারতকে সেই সিদ্ধান্তটা এখনই নিতে হবে। এবং আরেকটা কথা বলি, এখন বন্যার কথা। ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পর যে বাদ, আবার বলি, ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প, সেই ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প ভারত খুলে দিয়েছে, যে কারণে ফেনী অঞ্চল, যেটা আমাদের কলিমুল্লাহ গোমতী অঞ্চল, গোমতী নদী, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, পাহাড়ি ডলে আজকে সেখানে বন্যা হয়ে গেছে এবং আমাদের লোকেরা আজকে অসহায়ের মতো আজকে আছে। মানে এটা কি ইচ্ছে করে খুলে দিয়েছে ভারত? মানে ইচ্ছে করে? আমরা মনে করি ইচ্ছে করে খুলে দিয়েছে। তারা হয়তো যে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করবে কিংবা করছে, সেটা হলো যে তাদের অঞ্চল ভেসে যাচ্ছে যেহেতু ইটা আসছে, সুতরাং তারা সেটা থেকে বাঁধকে রক্ষা করার জন্য কিংবা তারা সেই চাপটাকে করার জন্য তারা এটা তারা বলতে চাইছে। কিন্তু আমরা যখন ফারাক্কার ব্যাপারে দেখেন অনেকগুলি অভিন্ন 52-53টা নদী আছে যাদের সাথে অমীমাংসিত রয়ে গেছে। আমাদের যখন পানির দরকার হয় তখন আমরা পানি পাই না, আর যখন পানি বেশি থাকে তখন তারা ছেড়ে দিতে চায়। তাহলে আজকে আমাদের উচিত কি, বিকল্প সমাধানটাও যেটা এখানে আলোচনা হয়েছে, আমাদের উচিত চীনের হোক, পাশ্চাত্যের কাজের সাহায্য নিয়ে আমাদের পাল্টা একটা, ওদের যে হাইটের বাঁধ আছে তার উপরে, তার উচ্চতা সম্পূর্ণ পাল্টা একটা বাঁধ দেওয়া। অর্থাৎ ওই বাঁধ থেকে এই 40 কিলোমিটার পর্যন্ত যদি আপনি দূরত্বে যদি পানিটা ড্যাম করে রাখেন, তাহলে যখন উল্টা কি হবে জানেন, এই যখন তাদের চেয়ে একটু বড় উচ্চতায় আমরা যখন বাট্টা করব, তখন তারা পানি ছাড়লেও ওই বেশি পানিটুকু কিন্তু উল্টা তাদের দিকে চলে যাবে। আর যখন নাকি আমাদের দরকার হবে পানি, আমরা সেই পানিটা আমাদের মতোই করতে পারবো। এটা হলো জাস্ট আমি মোটা দাগে একটা বুঝানোর জন্য কথাটা বললাম। আজকে সেই জিনিসটা আমাদের করতে হবে। যখন চায়নায় গিয়ে আসলো এই তিস্তা নদীর বাঁধ করার ব্যাপারে, কলিমুল্লাহ ভাই ভালো বলতে পারবে, তখন দেখা গেলেন যে ভারতের কি ভূমিকা। ভারত সেখানে আপত্তি তুললো এবং সেখানে শেখ হাসিনাও পদত্যাগের আগে বলেছিলেন যে ভারত আমাদের বন্ধু, ভারত যদি আগে করে তাহলে তো একটা ভালো সুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি, যেটা আপনারা জানেন। তো সুতরাং আজকে এই ভারতের এইটা আমার মনে হয় দুই দেশের বন্ধুত্বের খাতিরে শেখ হাসিনা আজকে সেখানে আছেন। দেখেন, আমাদেরকে আপনারা বলেন স্বৈরাচার, আমাদেরকে বলেন আপনাদের কিছু হয় না। জাতীয় পার্টি 90-তে আন্দোলন হয়েছিল, জাতীয় পার্টিকে স্বৈরাচার বলা হয়। আমি আপনার এখানে কয়বার বলছি আপনারা কুনাচার, বিএনপিকে বলছি, আওয়ামী লীগকে বলছি, আমি আপনি সাক্ষী সেটার, কুনাচারে আছেন। আজকে এরশাদ সারেন্ডার করে দিয়ে জেলে গেছে, 5 সিটে সে জয়লাভ করছে, জয়লাভ করে আমরা নির্বাচন করছি, আমরা 35টা সিট পাইছি, যদিও সিট পরে কমছে, কিন্তু জাতীয় পার্টির উপর তো জুলুম গেছে, জাতীয় করা হয়েছে যে কটা অংশ বললাম।
এই শেখ হাসিনা রিজিম, আমি বলবো একটা রিজিম, তারা যে বয়ান সৃষ্টি করছিল দুইটা ইস্যু ছিল। শেখ মুজিব হত্যা, বঙ্গবন্ধুকে হত্যা করছে, জাতির পিতাকে হত্যা করছে, ৭৫-এর পর যারা আসছে সব পাকিস্তান করার চেষ্টা, রাজাকার, সবাই রাজাকার। আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। দেখেন মুক্তিযুদ্ধের চেতনা, ওই যে বললাম মুক্তিযুদ্ধের চেতনা বলতে ভুয়া মুক্তিযোদ্ধা করে তাদেরকে প্রোভাইড করা। মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্য বিরোধী সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল তো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মুক্তিযুদ্ধের চেতনা তো ছিল যে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের মাধ্যমে আমরা একটা সুন্দর, একটা স্বচ্ছতা, জবাবদিহিতামূলক আমরা একটা সরকার ব্যবস্থা করব। সেটা তো সে করে নাই। তো যাই হোক, আমি যেটা অ্যাডভান্স একটা কথা বলতে চাই, এই সরকারকে তার যৌক্তিক সময়ে আপনার টিকে থাকতে হয়। ডক্টর ইউনূসকে আপনি এটা কোট করে রাখেন, আমার মনে হয় এটার উপর কিছু আমার কলিমুল্লাহ ভাই বলবেন কিনা, ডক্টর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে হবে এবং এই প্রেসিডেন্টকে, চুপ্পু সাহেবকে সসম্মানে তাকে বিদায় করতে হবে। এই কারণে, কারণ আপনারা বলবেন যে সংবিধান, দেখেন সংবিধান অনুযায়ী গণ অভ্যুত্থান হয় নাই, এবং সংবিধানের কথাই যদি বলেন ৭ অনুচ্ছেদে বলা আছে যে এই দেশের জনগণের অভিপ্রায়ে দেশ পরিচালিত হবে। এই গণ অভ্যুত্থান দল মত নির্বিশেষে প্রমাণ করেছে যে এই স্বৈরাচারের বিরুদ্ধে আজকে তাদের, আমি আপনাদের এখানে বারবার বলেছি, একটা সরকার পরিবর্তনের 3টা রাস্তা, একটা হলো নির্বাচন, একটা হলো সেনা হস্তক্ষেপ, একটা হলো গণ অভ্যুত্থান। এইখানে গণ অভ্যুত্থানের সাথে সেনা সহযোগিতা ছিল, আজকে দুইটা এখানে হয়েছে। সুতরাং নির্বাচন না হলেও আজকে এই সেনার সহযোগিতা, সেনার সমর্থন এবং গণ অভ্যুত্থান দুই মিলে একাকার হয়ে গেছে, জাতীয় ঐক্যের হয়েছে। 7ই নভেম্বর যে সিপাহী বিপ্লব হয়েছিল, যে সিপাহী বিপ্লবে একটা হয়েছিল, আমি মনে করি তারই সার্থক উত্তরাধিকার আজকে 2024-এ এসে এদেশের যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতারা যেটা দিয়েছে, বিরোধী দল বিএনপি বলেন কিংবা আমরা যারা রাজনীতি করি, আমরা ব্যর্থ হয়েছি আমরা এই সরকারকেই করতে। কেউ আমরা হয়তো সরকারকে ওই আপনার ভাষায় আমাদের দল বলেন কিংবা আমাদের মধ্যে যারা আছেন নির্বাচন করে এদেরকে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে, আর বিএনপির মতো দল হয়তো রাজপথে তার আন্দোলন করেছে, কিন্তু সরকারে কিন্তু সরানো যায় নাই। কিন্তু এই ছাত্ররা সেটা দেখিয়ে দিয়েছে। সুতরাং এই রক্তের আকাঙ্ক্ষা, এই স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে আগামী দিনের এই সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের চেতনা, যেই চেতনাকে যেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে যেটা বাস্তবায়নের অঙ্গীকার এসেছে, আমরা সেই লক্ষ্যে যেতে চাই। এবং শেষে বলবো যে ডক্টর ইউনূসকে প্রেসিডেন্ট হওয়ার কথা বলেছি। আরেকটি কথা বলি, আপনার এখানে কিন্তু আমি কয়েকটা রাজনৈতিক ফোরকাস্টিং করেছি যেটা অনেক ক্ষেত্রে আপনি হয়েছে, যেটা আপনার রেকর্ডই প্রমাণ করবে। আগামী বছরের শেষে হয় নির্বাচন করতে হবে যৌক্তিক সময়ে, অথবা নির্বাচন করতে যদি আরো দেরি হয় তাহলে হ্যাঁ না ভোটের মাধ্যমে একটা ম্যান্ডেট জনগণের নিতে হবে। আপনাকে এটা বলে দিলাম। কারণ প্রথম কথা হলো 1 বছর পর্যন্ত এই সরকারকে উইদাউট এনি কোশ্চেন 1 বছর পর্যন্ত কোনো কথা বলার সুযোগ নাই। এর বেশি নিলে, যেমন ধরেন বিএনপি 6 মাস বলছে, আওয়ামী লীগ 3 মাস বলছে, অন্যরা বলবে, আমরা রাজনীতিবিদরা অস্থির হয়ে যায় ক্ষমতায় যাওয়ার জন্য, এটা তো সত্যি কথা। কিন্তু আমার মনে হয় আজকে ডক্টর ইউনূসের প্রতি আন্তর্জাতিক বিশ্ব যেভাবে সমর্থন দিচ্ছে, জনগণ, বাংলাদেশের জনগণ যেভাবে সমর্থন দিয়েছে, তাকে যৌক্তিক সময় দেওয়া উচিত। এবং আগামী বছরের শেষের মধ্যে আবারও আই রিপিট, যদি নির্বাচনের পরিবেশ করতে আরো সময় লাগে তাহলে হানার ভোটের মাধ্যমে একটা বৈধতা নিলে তখন সে তার মতো এগিয়ে যেতে পারবে। আমি শেষ করবো এইভাবে যে নির্বাচন বলেন, সংস্কার বলেন, পরিবর্তন বলেন, কিংবা আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বলেন, আজকে যারা শহীদ হয়েছেন তাদের সেই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে, তাদের যে আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল একটা বৈষম্যমূলক সমাজ করতে গেলে আজকে যে কথাটি বলা আছে যে নির্বাচন কমিশনের সংস্কার, রাজনৈতিক সংস্কৃতি সংস্কার, অর্থনীতিতে সংস্কার এবং নির্বাহী বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার, এই যে 5টি কাজের কথা অলরেডি ইউনূস সাহেব বিদেশিদের কাছে বলেছেন, এইগুলি করতে তো একটা টাইম দিতে হবে, সেই টাইমটা হোক। এবং বিএনপির ভিতরে কিন্তু 2টা ভাগ আছে, এটা আমরা শেষ করবো এই 10 সেকেন্ডে শেষ এইভাবে করতে চাই। বিএনপির ভিতরে কিন্তু 2টা ভাগ আছে। একটা ভাগ বর্তমান সরকারকে যৌক্তিক সময়ে সংস্কার করে নির্বাচনে যাওয়ার ব্যাপারে পূর্ণ সহযোগিতা করতেছে। আরেকটা ভাগ আছে নো, 6 মাসের বেশি সময় দেওয়া যাবে না। এই নিয়ে কিন্তু তাদের মধ্যে, আমি আপনাকে বললাম, এটা সালাম ভাই থাকলে এটা ভালো হতো। আমার মনে হয় এই জায়গাটায় তাদেরকে সেইভাবে একটা ঐক্যমতে আসতে হবে। আরেকটি কথা যে প্রশ্নটা করেছেন, আমি দেখলাম, আমি যদি ভুল না করে থাকি, আওয়ামী লীগ যেটা করেছে সেটাই যদি আমরা করি, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, যে
এই যে 32 নম্বরে ফুল দিতে না দেওয়া, ফোন চেক করা, কিংবা